তো জি। আজকে যেটা আলোচনা করব আমরা সিভিল ড্রাফটিং টিপস নিয়ে। এই অংশের সাথে আপনারা কিছুটা পরিচয় আছে আগের দেওয়ানি মুসাবিদা নিয়ে। তো যেহেতু আগামী শুক্রবারে পরীক্ষাটাই সিভিল ড্রাফটিং থাকবে, তাই সিভিল ড্রাফটিং নিয়ে আলোচনা হচ্ছে। আর যখন আমরা সিআরপিসি পড়বো, সিআরপিসি পড়ার পরে ক্রিমিনাল ড্রাফটিং বিষয়ে আমাদের আরো বিস্তারিত জানতে হবে। তখন এই যে 8 পেজের একটা পিডিএফ দিলাম, এইটা মেবি 20 পেজ পর্যন্ত আমি নিয়ে যাব, এবং এটা অনেক ডেভেলপড একটা নোট হবে, সাপ্লিমেন্ট হিসাবে আপনারা পাবেন। তো এইটা খুব তাড়াহুড়ো করে করা একটা নোট। তো এখান থেকে আমি এমন একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আজকে, যেন আপনারা অনেকেই কি করছেন না, মুসাবিদা লিখছেন না। অনেকেই কি করছেন না, মুসাবিদা লিখছেন না। আবার মুসাবিদা লিখলেও ভুল লিখছেন, জিরো পাচ্ছেন অনেকেই। তো কামরুজ্জামান ভাই প্রশ্ন করেছিলেন আহ, একটি ক্লাসে যে স্যার, অনেকেই দেখছি মুসাবিদাতে জিরো পেয়েছে। তো উনি অবাক হয়েছেন অন্যরা কেন জিরো পাচ্ছে, সমস্যাটা কি। উনি অন্যের জিরো পাওয়া নিয়ে নিজেও শঙ্কায় ছিলেন। তো এটা নিয়েও এক হাদিকুর হাদিকুল ইসলাম স্বপন ভাইকে একটু লাইনে আসার অনুরোধ করব, যদি নয়েজ না জি, হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আহ, আপনারও মুসাবিদা নিয়ে প্রবলেম আছে। আজকে আমি বেসিক কিছু বিষয় আলোচনা করব, এবং এই মুসাবিদাকে আরো ডিটেলে যাওয়ার চেষ্টা করব আমি ভবিষ্যতে, যখন সিপিসি সিআরপিসি শেষ করব। রিভিশন ক্লাসের আগে আপনারা পাবেন। আরো কাজ হওয়া দরকার, এবং এই চিন্তাটা আমার আজকেই এটা তৈরি করতে গিয়ে মনে হলো যে এটা আরো সুন্দর করে চমৎকার করে উপস্থাপন করা যেতে পারে। তো আইডিয়াটা যেহেতু আমার আসছে কিছুক্ষণ আগে, অতএব এইটা তার সঙ্গে সঙ্গে তৈরি করতে পারি না। এমনি ক্লাসের আমি 1 ঘন্টা পিছিয়ে দিয়েছি। ওই কারণে আমি আজকে ক্লাসটা নিব, যেহেতু শুক্রবারে আপনাদের পরীক্ষা দিতে হবে। আমি চাই সবাই মুসাবিদা লিখবেন শুক্রবারে, যে কয়টা মুসাবিদা আমি পরীক্ষা দিব। তো দেওয়ানি মুসাবিদা, দেওয়ানি কার্যবিধি, সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন ও বার কাউন্সিল অর্ডার, এই আইনগুলোর সাথে রিলেটেড যে মুসাবিদা, সেগুলোই দেওয়ানি মুসাবিদা। আমরা দেওয়ানি মুসাবিদার 2টা পার্ট দেখবো, একটা আরজি মুসাবিদা এবং বিভিন্ন দেওয়ানি দরখাস্ত মুসাবিদা। তাহলে বেসিক 2টা মুসাবিদা আমরা দেখতে পারবো, একটা আরজি মানে হচ্ছে প্লেন্ট, আর হচ্ছে পিটিশন। প্লেন্ট এবং পিটিশন আমরা দেখবো আজকে। তো দেওয়ানি মামলার আরজি মুসাবিদা, তো আরজি মুসাবিদা করতে গেলে বেসিক যে পয়েন্ট, সেগুলো আপনারা এর আগে সংক্ষিপ্তভাবে দেখেছেন, মূল নোটের লাস্ট পেজটায় আছে। তো এখানে সেটাকে একটু আমি ডিটেল করার চেষ্টা করছি, এবং আপনাদের প্রশ্নের উত্তরও আমি দিব। আপনারা যেখানে একটু ডিটেলে জানতে চাচ্ছেন, একটু কৌতূহল আপনাদের আছে, বা একটু বোঝে না যেটা, বা বুঝলে আর একটু জানতে চাচ্ছেন, আমাকে অবশ্যই প্রশ্ন করবেন। আজকে ক্লাসে প্রশ্ন করলে ক্লাসটা একটু দীর্ঘ হবে, একটু বিস্তারিত যেতে পারবো। আর যদি প্রশ্ন না করেন, জাস্ট যা আছে সেটাই আলোচনা করে চলে যাব। আদালতের নাম প্রথমে আপনাকে, যে একেবারে মাথায় কি লিখবেন, এত নং প্রশ্নের উত্তর প্রথমে তো লিখবেন, এত নং প্রশ্নের উত্তর। যেহেতু পরীক্ষার খাতা, কত নং প্রশ্নের আপনি উত্তর লিখছেন সেটা তো লিখতেই হবে। মনে করেন 2 নং প্রশ্নের উত্তর, তারপরে আপনাকে আদালতের নাম লিখতে হবে। আর যদি মামলায় কোনো প্রবলেমেটিক প্রশ্নের আন্ডারে আরজি মুসাবিদা থাকে, সেক্ষেত্রে আপনাকে ওই প্রবলেমেটিক প্রশ্নের উত্তরটুকু আগে লিখতে হবে। লিখে শেষ করলেন, তারপরে একটা ফ্রেশ পাতাতে, ফ্রেশ পাতাতে বলতে যে পাতাতে এখনো কোনো একটা লাইনও লেখা হয়নি, সেই পাতাতে আপনি লিখতে শুরু করেন আরজি মুসাবিদা। তো আপনার এই যে নিম্নে আরজি মুসাবিদা দেওয়া হলো, এরকম শব্দ লেখার দরকার নাই। নিম্নে এই মামলার আরজি মুসাবিদা উল্লেখ করা হলো, এরকম লেখার দরকার নাই। আপনি জাস্ট আরজি মুসাবিদাটা লিখে দিলেই বুঝে যাবে যে এটা। আর কোনো আরজি মুসাবিদা যদি ডিরেক্ট আরজি মুসাবিদা বলে, কোনো প্রবলেমেটিক প্রশ্ন নাই, মানে আগে কোনো ব্যাখ্যা নাই, কোনো কিছু নাই, কত ধারে করতে হবে এটা সম্পর্কে জিজ্ঞাসা নাই, অ্যাকচুয়ালি ফ্রেশ একটা আরজি মুসাবিদা, এর সাথে কোনো লেজুড় মানে কোনো কিছু জড়িয়ে দেওয়া হয়নি, সেক্ষেত্রে আপনি জাস্ট এত নং প্রশ্নের উত্তর, তারপরে ডিরেক্ট আরজি মুসাবিদাই চলে গেলেন। এবং প্রথমে কি দিতে হবে, আদালতের নাম দিতে হবে, নেম অফ দ্য কোর্ট। এখানে আদালতের নাম, সিভিল মামলার ক্ষেত্রে আদালতের নাম আপনার 3টা হতে পারে। কারণ সিভিল মামলায় আর্জি লিখার জন্য আপনার 3টা আদালতের আদি এখতিয়ার আছে। আদি এখতিয়ারটা কি, অরিজিনাল জুরিসডিকশন, মানে যে আদালতে প্রথমে মামলা ফাইলিং করা হয়। আপনি যখন বিপদে পড়বেন, কোন আদালতে মামলা করতে যাবেন, সিভিল মামলা বা একটা মক্কেল আপনার কাছে আসছে, তার পক্ষে কোন আদালতে যাবেন,
এটাই হচ্ছে আদালতের নাম আপনাকে দিতে হবে প্রথমে। আর আদালতের নাম দেওয়ার ক্ষেত্রে আপনাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, একটা হচ্ছে টেরিটোরিয়াল জুরিসডিকশন এবং আরেকটা হচ্ছে পিকুইনারি জুরিসডিকশন। টেরিটোরিয়াল জুরিসডিকশন বলতে স্থানীয় এখতিয়ার, এবং পিকুইনারি জুরিসডিকশন বলতে আর্থিক এখতিয়ার। তো আমরা গত ক্লাসে এমসিকিউ যে ক্লাস সেটা সিপিসি শুরু করেছি, কিন্তু সংশ্লিষ্ট ধারা পর্যন্ত যায়নি। তো এখানে আমি সেটা উল্লেখ করেছি, আর্থিক এখতিয়ার। এখানে জেলা রাজশাহীর পুঠিয়া থানার সহকারী জজ আদালত। তো এখানে মূল যে আদালত, মূল যে আদালত সেটা কিন্তু সহকারী জজ আদালত। হ্যাঁ, সহকারী জজ আদালত। এবারে এই সহকারী জজ আদালত, এটা হচ্ছে মূল আদালতের নাম। এখন এই আদালতটা, আদালতেরও তো একটা কি আছে, সহকারী জজ আদালত। রাজশাহীতে প্রতিটা থানার জন্য আলাদা আলাদা সহকারী জজ আদালত আছে। তাহলে রাজশাহীর একটা থানার নাম হচ্ছে পুঠিয়া, তাই পুঠিয়া থানার সহকারী জজ আদালত, এটা একটু ভিন্ন রং ইউজ করি। তো এটা পুঠিয়া থানার জন্য একটা সহকারী জজ আদালত। তাহলে আপনাকে থানার নাম লিখতে হবে। তারপর এখানে জেলা রাজশাহী, এটা জেলার নাম লিখতে হবে। এই জেলার নামটা শেষেও দেওয়া যায়, প্রথমে এভাবেও দেওয়া যায়, কোনো ব্যাপার না। তাহলে জেলা রাজশাহীর পুঠিয়া থানার সহকারী জজ আদালত। তাহলে সবুজ অংশ যেটা হাইলাইট করলাম, সহকারী জজ আদালত, এটা হচ্ছে আদালতের নাম, অ্যাকচুয়াল নাম। আর এই আদালতের নামটাকে মানে নামের সাথে ঠিকানা জুড়ে দিতে হবে। মানে এটা অ্যাকচুয়ালি নির্দিষ্ট করে দেওয়ার জন্য কোন জেলার কোন থানার আদালত। এখন যদি এটা ঢাকা জেলার হয়, তাহলে এখানে জেলা ঢাকার বা জেল শেষে কমা দিয়ে ঢাকা জেলা দেওয়া যেতে পারে। তাহলে জেলা ঢাকার, তাহলে জেলা ঢাকার একটা থানার নাম আপনি দিয়ে দিলেন, এখানে দিয়ে দিলেন। আর মেট্রোপলিটন এলাকার হলে সকল মেট্রোপলিটন এলাকার জন্য থানার নাম উল্লেখ করার দরকার হয় না, সেটা হয় সদর। একটু নোট নিবেন। এখানে আরেকটু আমার, যখন পরের আমি পিডিএফ দিব তখন এটা উল্লেখ থাকবে। তার মানে যদি থানা মেট্রোপলিটন এলাকার বাইরে হয়, মেট্রোপলিটন সিটি কিন্তু অল্প কয়েকটা সংখ্যক আছে বাংলাদেশে, তো রাজশাহী মেট্রোপলিটন এলাকাও আছে। মেট্রোপলিটন এলাকার যতগুলো থানা আছে, আরএমপি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ স্টেশন, তো সেখানে হলে আমরা সদর লিখে দেব। জেলা রাজশাহীর সদর জজ আদালত, বা ঢাকা, জেলা ঢাকার সদর সহকারী জজ আদালত, বা জেলা চট্টগ্রামের সদর সহকারী জজ আদালত, এভাবে লিখে দিতে হবে। সদর বলতেই যতগুলো মেট্রোপলিটন এলাকায় থানা আছে সবগুলোই কি করবে, কাভার করবে। তার মানে আপনি লিখে রাখেন সদর সমান সমান মেট্রোপলিটন, বা মেট্রোপলিটন বাংলা হচ্ছে মহানগর, মহানগর এলাকার সকল থানা। সদর ইকুয়াল টু মহানগর এলাকার সকল থানা কাভার করবে। এই পয়েন্টে কারো প্রশ্ন আছে, বুঝলেন কিনা বিষয়টা? তপন ভাই, বুঝলেন বিষয়টা, সদর বলতে কি বোঝালাম? জি স্যার, বুঝতে পারছি। তাহলে মহানগর এলাকা বা মেট্রোপলিটন এলাকায় যত থানা আছে ওই থানার নাম উল্লেখ করার দরকার নাই। যেমন আমাদের রাজশাহীতে আছে বোয়ালিয়া, রাজপাড়া, চন্দ্রিমা, পবা, তো কাশিয়াডাঙ্গা, তো তারপরে বেলপুকুর, এগুলো হচ্ছে আমাদের মেট্রোপলিটন এলাকার থানা। তো এখানে যখন এই বোয়ালিয়ার কোনো সম্পত্তি নিয়ে মামলা হবে, আহ, তখন আমরা ওই সদর লিখবো, বোয়ালিয়া লিখবো না, রাজপাড়া লিখবো না, কারণ এটা মেট্রোপলিটন। তাই সদর ইকুয়াল টু সকল মেট্রোপলিটন এলাকার থানা ইনক্লুড হবে, অন্তর্ভুক্ত হবে, শেষ। আর ওকে, যদি মেট্রোপলিটনের, বলেন। একটা জেলাতে ধরেন যে 8টা 10টা থানা থাকে বা আরো বেশি কম বেশি থাকে। এখন দেখা গেছে যে যে জেলাটা ওই জেলারই, যে ওই জেলায় যে থানাটা ওইটারই আন্ডারে একটা মামলা, ওই তখন কি মানে ধরেন যে ওটা রাজশাহী সদর, রাজশাহী হ্যাঁ, ওটা সদর, সদর হবে। সদর দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ, সদর হবে। আর যদি মনে করেন যে মেট্রোপলিটন এলাকা না, মেট্রোপলিটন এলাকা না কিন্তু বিভাগের মধ্যে আপনার জেলার নাম, এখানে বিভাগটা ফ্যাক্টর না, এখানে জেলার নাম থাকবে, বিভাগের নাম জেলা। উল্লেখ থাকে না। ঠিক আছে, জেলা। ক্লিয়ার? জি স্যার, জেলাটা যদি ওই জেলাটার মধ্যে হয়, যেমন আমার নেত্রকোনা জেলা, যদি হয় যে হুম। নেত্রকোনা, তারপর নেত্রকোনা সদর। হ্যাঁ, ঠিক আছে। জি। মেট্রোপলিটন হলে সদর, আর মেট্রোপলিটন না হলে থানার নাম উল্লেখ করতে হবে। হ্যাঁ, মাজিদ ভাই ঠিক আছে। আপনি কথা বলতে চাইলে আপনাকে লাইনে নিয়ে নিচ্ছি। যারা লাইনে আসতে চাচ্ছেন তারা হাত উত্তোলন করবেন, কথা বলতে চাইলে হাত উত্তোলন করবেন, তবে নয়েজ হওয়া যাবে না।
এমনকি আপনি পেজ উল্টানোরও নয়েজ হওয়া যাবে না, নীরবে লিখতে হবে খাতায়। তো এটা হলো। এবার আমি পরের লাইনে যাচ্ছি। পরের লাইনে কি বলছি, বিষয়বস্তু পুঠিয়া থানার অন্তর্ভুক্ত, তাই আমি পুঠিয়া থানার নাম লিখেছি। বিষয়বস্তু পুঠিয়া থানার অন্তর্ভুক্ত। আর এখানে যে তাইদাদ, তাইদাদ বলতে ভ্যালুয়েশন বা মূল্যমান 1 টাকা হতে 15 লক্ষ। 15 লক্ষ টাকা পর্যন্ত। এইটা 21 সালে চেঞ্জ হয়, বৃদ্ধি করা হয় তাইদাদ। একটা কোটের আগে 2 লক্ষ টাকা পর্যন্ত ছিল, 2 লক্ষ থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। 1 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত হলে সহকারী জজে হতো। 21 সাল থেকে এটা বৃদ্ধি করে 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। তাহলে টাকার মান কমে গেছে, বোঝা যাচ্ছে। আচ্ছা। এরপরে আমরা চলে যাই আবার জেলা রাজশাহীর পুঠিয়া থানার। এবার সিনিয়র। দেখেন সিনিয়র সহকারী জজ। এবার কোর্টের নামটা আমি সিনিয়র কেন দিচ্ছি, সিনিয়র দেওয়ার কারণ কি? সিনিয়র দেওয়ার কারণ, বিষয়বস্তু পুঠিয়া থানার অন্তর্ভুক্ত আছে ঠিকই আছে, কিন্তু আমার তাইদাদ চেঞ্জ হয়ে 15 লক্ষ টাকা হতে 25 লক্ষ টাকার মধ্যে চলে আসছে। তার মানে যখন 15 লক্ষ প্লাস হয়ে যাবে, 15 লক্ষ টাকা হতে বলতে 15 লক্ষ 1 টাকা হতে কথাটা হবে, মানে 15 লক্ষ প্লাস। এখানে আপনি 15 লক্ষ 1 টাকা কথাটা লিখে দিলে ভালো হয়। তাহলে 15 লক্ষ 1 টাকা হতে 25 লক্ষ টাকা পর্যন্ত, মানে 15 লক্ষ টাকা হলে সেটা তো সহকারী জজে হচ্ছে, কিন্তু 15 লক্ষ 1 টাকা মানে 15 লক্ষ প্লাস হয়ে গেলে 16 লক্ষ 17 লক্ষ বা 15 লক্ষ 20,000 10,000 এরকম যদি হয়, এবং 25 লক্ষ টাকা পর্যন্ত যদি হয়, সেটা সিনিয়র সহকারী জজে হবে। আশা করি মামলার তাইদাদ আপনি লিখলেন 25 লক্ষ টাকা, আর দিয়ে দিলেন হচ্ছে সহকারী জজ, এটা লিখলে আমি 0 দিয়ে দিব। মানে তাইদাদের সাথে কোর্টের নামের ম্যাচিং থাকতে হবে, না হলে কিন্তু 0 পাবেন আমার ড্রাফটিং এ। আপনি মামলায় লিখছেন তাইদা 10 লক্ষ টাকা, আপনাকে সহকারী জজ লিখতে হবে। সিনিয়র সহকারী জজ লিখলে 0 দিয়ে দিব। আপনি মামলা তাইদা লিখছেন 17 লক্ষ টাকা, আপনাকে সিনিয়র সহকারী জজ লিখতে হবে, কারণ এই যে রেঞ্জ, এই রেঞ্জের সাথে ম্যাচ করিয়ে আপনাকে কোর্টের নাম লিখতে হবে। তো আপনি কোর্টের নাম সতর্কভাবে লিখবেন, আবার তাইদাদও সতর্কভাবে লিখবেন। যদি প্রশ্নে তাইদাদ উল্লেখ করা থাকে, তাহলে আপনার কোর্টের নামটা ইচ্ছা মতো দেওয়ার সুযোগ নাই। যদি আপনার টেরিটোরিয়াল জুরিডিকশন দেওয়া থাকে, অর্থাৎ জমি কোথাকার, সেখানকার বলে দিচ্ছে যে এই থানার জমি, এই থানার এই মৌজার জমি, তাহলে আপনার টেরিটোরিয়াল জুরিডিকশনও নির্দিষ্ট করে দিলাম, ওই থানার নামে উল্লেখ করতে হবে। আমি লিখে দিলাম জেলা রাজশাহীর পুঠিয়া থানার এই ঝালুকা, পুঠিয়া থানার বানেশ্বর মৌজার একটা সম্পত্তি। তো পুঠিয়া থানার বানেশ্বর মৌজা আপনাকে তফসিল এসে লিখতে হবে। আপনি ভিন্ন কিছু বানিয়ে লিখলে তখন হবে না, এবং কোর্টের নামও আপনাকে লিখতে হবে জেলা রাজশাহীর পুঠিয়া থানার। তখন আর কোর্টের নাম পরিবর্তন করার সুযোগ নেই। যদি প্রশ্ন দেওয়া না থাকে, আপনি ইচ্ছা মতো দেন, কিন্তু বুঝে দেন। এই মুহূর্তে যেটা শিখালাম সেটা বুঝে দেন। স্যার, পরে আমরা তাই নির্ধারিত হবে এই, মানে এই মামলার যে মোট সম্পত্তি, সেই মোট হুম, সম্পত্তির মূল্যের উপর মোট সম্পত্তির মূল্যের উপর মূল্যটা একটা, নির্ধারিত হবে মানে রেজিস্ট্রি অফিসের যে একটা মূল্য থাকে সেটার উপর নাকি? হ্যাঁ, মূল্য তালিকার উপরে। বাস্তবের যদি আপনি প্রশ্ন করেন, একটা মামলা করছি দখল উদ্ধারের মামলা, দখল উদ্ধার বলতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় বা 842 ধারায়। তো 8 ধারায় বা 9 ধারায় আপনাকে বাস্তবে সেই সম্পত্তির মূল্য কত, সে মূল্যের অনুপাতে আপনাকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিয়ে, আর 9 ধারায় হলে অর্ধেক কোর্ট ফি দিয়ে কি করতে হবে, মামলা করতে। মানে বাজার মূল্য, মানে প্রেজেন্ট মার্কেট প্রাইস অনুসারে আপনাকে তাইদাত নির্ধারণ করতে হবে। একটা দলিল বাতিলের মামলা করছেন, একটা দলিল বাতিলের মামলাও কিন্তু অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি, কিন্তু দলিল কত সালের এবং সেখানে দলিলে কত টাকা মূল্য দেওয়া আছে। একটা দলিল, সেটা বিক্রয় দলিল হোক বা গিফট দলিল হোক, যেটাই হোক, সম্পত্তির মূল্য উল্লেখ করা থাকে, যে এত টাকায় এই দলিলটা, মানে এই সম্পত্তিটা বিক্রয় হয়েছে, বা এত টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। এখন আজ থেকে 10 বছর আগে একটা দলিল দেওয়া আছে 10,000 টাকা, 10,000 টাকায় একটা 2 কাঠার সম্পত্তি বিক্রয় হয়েছে, সে ফর এক্সাম্পল। তখন কিন্তু ওই 10,000 টাকার উপরেই কি হবে, কায়দার নির্ধারণ হবে দলিলে উল্লেখিত পরিমাণ, কারণ দলিল বাতিলের মামলা, দলিলে যে মূল্য দেওয়া আছে সেটা আগেরই হোক। যেমন আমি 1943 সালের একটা দলিল, সেটার উপরে একটা কি করেছি, মামলা করেছি। তো এইটা যে তাইদাদ, হ্যাঁ, এই তাইদাদ কিন্তু 1943 সালে যত টাকা, 700 টাকা দেওয়া আছে মাত্র দলিলের মূল্য,
ওই সময়। তো হুম। ওই 700 টাকার উপরে অ্যাড ভ্যালোরাম কোড ফি আমি নির্ধারণ করেছি এবং আমি মামলা তাইদাদ ওই 700 টাকায় দিয়েছি। কিন্তু বর্তমানে মার্কেট প্রাইস এই সম্পত্তির প্রায় 4-5 কোটি টাকা। কিন্তু 4-5 কোটি টাকার অ্যাড ভ্যালোরাম কোড ফি আমি তো দিব না। আমি ওই 700 টাকারই অ্যাড ভ্যালোরাম কোড ফি দিব, কারণ দলিলে উল্লেখ করা আছে সেটা। এটা আর একটু ডিপে প্র্যাকটিস করতে গেলে আপনারা জানতে পারবেন। শিবলি ভাই কি বলছেন? আপনি জানতে চাচ্ছেন যে এই যে মূল্যটা নির্ধারিত হবে, এটা কি বাজার মূল্য নাকি মৌজা রেট? আসলে জিনিসটা মৌজা রেটটাই হচ্ছে বাজার মূল্য, একই জিনিস। মৌজা রেটটাই বাজার মূল্য, একই জিনিস, ভিন্ন কিছু না। আপনার ভিন্ন কেন মনে হলো? অনেক সময় জায়গার মৌজা রেট এক ধরনের দেখানো হয়, বিক্রি হয় একটু বেশি মূল্যে, সেজন্য বুঝছিলাম। হ্যাঁ, সেটাই বাজার মূল্যই। এই মোজার দাম কম, এই মোজার দাম বেশি। এটা নিচু জমি, এটার দাম কম, এটা উঁচু জমি, এটার দাম বেশি। এটা একেবারে রাস্তার ধারে, এটার দাম বেশি, এটা রাস্তা থেকে দূরে একটু দাম কমে গেল। এটাই তো বাজার মূল্য, এবং এটা মৌজা অনুসারেই হয়। এবং মৌজা না, শুধুমাত্র সম্পত্তির ধর মানে অবস্থান একই মৌজা, কিন্তু সম্পত্তির রাস্তার ধারে অবস্থান হলে দাম বেশি। প্রপার, যেটাকে বলে প্রপার জায়গা বা প্রাইম লোকেশন। তারপরে সম্পত্তির যদি নিচু হয় তাহলে দাম কম হবে, একটু উঁচু হলে, ভিটা সম্পত্তি হলে দাম বেশি হবে। এটা মার্কেট প্রাইস, এটাকেই বলে, যেটা মৌজা এবং অবস্থান ভেদেই হয়। সাব রেজিস্ট্রার অফিসে এই লিস্ট গুলা সবসময় থাকে। সাব রেজিস্ট্রার অফিসে এটা লিস্ট করে দেয়। প্রতি বছর বা 2-3 বছর পর পর আপডেট করা হয়। হুম। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যাই। জেলা রাজশাহীর, আমি রাজশাহীর মানুষ, রাজশাহীর নাম ব্যবহার করেছি। কেউ এটাকে ওইভাবে নিবেন না, অভিমান করার কিছু নেই। আপনার জেলার নাম আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। জাস্ট জেলার নামটা রিপ্লেস করলেই হবে। এরপরে দেখেন, যুগ্ম জেলা জজ আদালত। এখানে কিন্তু আর থানার নাম উল্লেখ নাই। এখানে থানার নাম নেই। দ্যাটস মিনস এখানে সদর উল্লেখ করার সুযোগ নেই। যখন আপনি যুগ্ম জেলা জজ আদালতে মামলা করবেন, এটা মেট্রোর হোক আর নন মেট্রো হোক, জেলার মামলা হোক বা মেট্রোপলিটন এলাকার মামলা হোক, সেটা সবকিছু যুগ্ম কাপড়। জেলা জজই হবে। ওইটাকে কাভার করবে। তার মানে এখানে আপনার টেরিটোরিয়াল জুরিসডিকশন, শুধুমাত্র জেলা। জেলার ভিতরে আর থানা আলাদা নাই। তার মানে পুরো হুম। জেলার জন্যই যুগ্ম জেলা জজ আদালতে মামলা করতে হবে। এখন আমাদের রাজশাহীতে যুগ্ম জেলা জজ আদালত আছে 4টা। তো যুগ্ম জেলা জজ আদালত 4টা থাকলেও যুগ্ম জেলা জজ আদালত, যিনি প্রথম আদালত, সেখানেই ফাইলিং হয়। বুঝতে পেরেছেন বিষয়টা? কারণ জি জি। তাকেই জেলা জজ কি দিয়েছেন, এই এখতিয়ারটা দিয়েছেন, অরিজিনাল জুরিসডিকশন মামলা আপনি গ্রহণ করার ওনাকে এখতিয়ার দেওয়া হয়েছে। এই হচ্ছে বিষয়। তো এখানে আমি প্রথম আদালত কেন লিখলাম না, কারণ একাধিক আদালত থাকলে প্রথম দ্বিতীয় তৃতীয় এটা হবে। আপনি সেটা উল্লেখ করলেও হবে, না করলেও হবে, সেটা আপনার ইচ্ছে। আপনি বাস্তবে তার মামলা করতে যাচ্ছেন না। আপনি পরীক্ষার খাতায় লিখবেন, অর্থাৎ জেলা জজ আদালত থাকলেই হবে, সেটা প্রথম দ্বিতীয় তৃতীয়। আপনি ইচ্ছে হলে উল্লেখ করলেন, না হলে না। আপনি যখন পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন, এই আজকের আলোচনাটা আপনার কাজে লাগবে একটু। কারণ আপনি যখন 5টা 5টা 10টা মামলা লিস্ট দিবেন, তখন এই জিনিসগুলো বুঝবেন। তখন আমার এই ক্লাসটা একটু মনে থাকবে, বা একটু ভিডিওটা দেখে নেবেন। এরপরে দেখেন যে এখানে বিষয়বস্তু রাজশাহী জেলার যে কোনো থানার অন্তর্ভুক্ত। এই লাইনটা আমি পিং করে দিই। যে কোনো থানার অন্তর্ভুক্ত, সেটা মহানগর এলাকার হোক বা মহানগরের বাইরে হোক। কারণ এখানে টেরিটোরিয়াল জুরিসডিকশন শুধুমাত্র পুরো জেলা, পুরো ডিস্ট্রিক্টের মধ্যে, জেলার মধ্যে। এখন জেলার যদি বাইরে হয়, মনে করেন পাবনা জেলার সম্পত্তি, তাহলে তার রাজশাহী জেলায় মামলা হবে না, তখন পাবনা জেলায় চলে যেতে হবে। তাহলে টেরিটোরিয়াল জুরিসডিকশন জেলার পর্যায়ে এখানে বিস্তৃত। আর আগের দুইটা টেরিটোরিয়াল জুরিসডিকশন জেলার মধ্যে তো বটে, এখানে আবার থানা পর্যায়ে কি বিস্তৃত, একটু ডিপে যাওয়া হয়েছে। কারণ সহকারী জজের ক্ষমতা যেহেতু সীমিত করা হয়েছে, সিনিয়র সহকারী জজের ক্ষমতাও সীমিত করা হয়েছে, কিন্তু যুগ্ম জেলা জজের ক্ষমতা কিন্তু অসীম করা হয়েছে। এখানে আমরা তাইদাদও অসীম দেখব। এখানে 25 লক্ষ টাকা হতে সীমাহীন পর্যন্ত, এখানে 25 লক্ষ 1 টাকা আমরা লিখলে আরো স্পেসিফিক হবে। কারণ 25 লক্ষ প্লাস এখানে সীমাহীন, অর্থাৎ সম্পত্তির পরিমাণ কোটি কোটি লক্ষ কোটি টাকা হলেও সেটা যুগ্ম জেলা জজ আদালতেই হবে। তাহলে সিভিল মামলা বা দেওয়ানি মামলা এই তিন ফাইলিং হয় জেনারেলি। স্পেশাল কিছু মামলা আছে, সেগুলো অন্য কোর্টে হতে পারে।
সেটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চাচ্ছি না। যেমন সাকসেশন মামলা আছে, সাকসেশন মামলা আমাদের রাজশাহীতে যুগ্ম জেলা জজ প্রথম আদালতেই হয়। অর্থ মামলাগুলো টাকা অনুসারে এই তিনটা কোর্টের মধ্যেই হয়, তবে যুগ্ম জেলা জজ আদালতেই হয় সেটা, কারণ সেটা স্পেশাল জুরিসডিকশন দেওয়া হয়েছে। সেগুলো আরো ডিপে আলোচনা করতে হবে, প্র্যাকটিস করতে গেলে এগুলো জানবেন। আপাতত আমরা এতটুকু জানবো, যেন জটিল না হয়। আমি চাচ্ছি শুক্রবারের পরীক্ষায় সবাই পরীক্ষা দেন এবং ড্রাফটিং লিখেন। তাহলে প্রথম পয়েন্ট শেষ, আদালতের নাম প্রথম লাইনে শেষ হয়ে গেল। এবং আদালতের নামটা আপনার মাঝামাঝি লিখতে হবে খাতার, ডানে বা বামে না, মিডিলে লিখতে হবে। 2 নম্বর এক পয়েন্টে আমরা, আর কোনো প্রশ্ন আছে আদালতের নাম নিয়ে কারো? খাতার মধ্যে লিখলে স্যার পুরোপুরি এক লাইন হয়ে যায় তো, মাঝে তো থাকে না। হ্যাঁ, হয়ে যাওয়ার কথা। এখন যদি প্রশ্ন করেন এক লাইনে যদি আদালতের নাম না, আর মানে না ধরে, দ্বিতীয় লাইনে যেতে পারবেন, নো প্রবলেম। বাস্তবে আদালতের নাম আমরা দ্বিতীয় লাইনে যেতে পারি, কোনো সমস্যা হয় না। দ্বিতীয় লাইনেও যাওয়া যায়, এক লাইনে যদি না ধরে, টাইপের সময়ও যদি না ধরে। এরপরে আমরা কি করব? মামলার নম্বর ও মামলার প্রকৃতি উল্লেখ করব। মামলা নম্বরের পাশে মামলার প্রকৃতি থাকে। তো এখানে দেখেন, আমি প্রথমে লিখেছি মোকদ্দমা নং দিয়ে এখানে একটা ডট ডট ফাঁকা চিহ্ন দিয়ে দিয়েছি। তো ফাঁকা চিহ্ন কেন দেওয়া হলো? কারণ ফাইলিং আমি ড্রাফটিং লিখছি, আদালতে দাখিল করার পরে মামলা নাম্বারটা পড়ে ফেরেস্তাদার দেয়। গত এমসিকিউ ক্লাসে এটা আলোচনা করা হয়েছে। এবং একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে এখানে কি দিতে হবে? 2024 কারেন্ট একটা সাল দেবো। আর এখানে অপ্র মামলায় সিভিল বেশি হয়। অপ্রর পুরোটার রূপ হচ্ছে অন্য প্রকার, বা এখানে ইংলিশে লিখলে ওসি হয়, আদার ক্যাটাগরি। আদার ক্যাটাগরিকে সংক্ষিপ্তে মানে অপ্র বা ওসি শুট বলা হয়, অন্য প্রকার। অন্য প্রকার বলতেই প্রিয়র যে সিভিল কেস সেটাকে অন্য প্রকার বলা হয়। তো অন্য প্রকার যদি মামলা হয় তাহলে অপ্র সংক্ষিপ্ত লিখতে পারেন বা অন্য প্রকারও লিখতে পারেন আপনার পূর্ণরূপ। এরপরে আপনি লিখতে পারেন আরেকটা প্রকার হচ্ছে মোকদ্দমা নং ফাঁকা দিলেন, তারপর সাল দিলেন, দিয়ে মিস দিলেন। মিস মামলা কি? একটা মামলায় মনে করেন ডিক্রি হয়ে গেছে, অপরপক্ষ দাবি করছে যে এই ডিক্রিটা আমি সমন ঠিকভাবে পাইনি, আমার বিরুদ্ধে এখানে ষড়যন্ত্র করা হয়েছে, আমাকে হাইড করে একতরফা ডিক্রি করে নিয়েছে। তখন মিস মামলা করে ওই একতরফা ডিক্রিকে রদ রহিত করা যেতে পারে। বা একটা মামলা খারিজ হয়ে গেছে, সেই খারিজটা আটকানোর জন্য, রদ রহিত করার জন্য, মামলা খারিজ হয়েছে আবার চালু করার জন্য মিস মামলা করতে হয়, মানে মামলার আন্ডারে আরেকটা ছোট মামলা। তারপর আরেকটা মোকদ্দমা নং দিয়ে সানি মামলা। সানি মামলাটা কি আমি এখন এই মুহূর্তে বোঝাচ্ছি না। সানি মামলাও একটা মিসের কাছাকাছি ধরনের একটা মামলা। যখন প্র্যাকটিস করবেন সিভিল, তখন সানি বুঝতে পারবেন একটু, মানে আপনার কয়েক বছর প্র্যাকটিস করার পর এগুলো বুঝবেন। তারপর মোকদ্দমা নং দিয়ে অবলিক 2024 মিস সাকসেশন। সাকসেশন বলতে ওয়ারিশন সনদ প্রাপ্তির জন্য আপনি কোর্টের শরণাপন্ন হলে তখন এই মামলাটা করতে হয়। মোকদ্দমা নম্বর দুই দিয়ে 2024 প্রবেট। প্রবেট হচ্ছে একটা উইল, যখন কেউ বাস্তবায়ন করতে চায়। উইল করে গেছেন, মারা গেছেন, যার নামে উইল করা হয়েছে তিনি সম্পত্তি চাচ্ছেন, কিন্তু এই উইলের যারা ওয়ারিশ সূত্রে আরো, মানে উইল করলে তো কাউকে না কাউকে বঞ্চিত করা হয়। তো তারা যদি উইলটা না মানে, তাহলে কি হবে? এই উইলটা আদালতের মাধ্যমে বাস্তবায়ন করতে হয়, এক্সিকিউট করতে হয়। তো এটাকে বলে উইল প্রবেট। তো উইল প্রবেটের মামলা করলে প্রবেট লিখতে হবে। তারপর মোকদ্দমা নং 2024 পারিবারিক। পারিবারিক মামলা, কেউ মোহরানার মামলা করছে, খোরপোশের মামলা করছে, বা আহ, বউ চলে গেছে, বউকে মানে পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য, বিবাহ বন্ধন মানে ছিন্ন হওয়ার মতো অবস্থা, সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য স্ত্রী স্বামীর বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারে। মানে ভাঙ্গা সংসার জোড়া লাগানোর সিভিল উপায় এটাও করা যায়। আরো সিভিল মামলা আছে, সেগুলো করা যেতে পারে। তারপরে মোকদ্দমা নম্বর 2024 অর্থ, মানে কোনো যদি মানি শুট করা হয় সেটাকে অর্থ বাংলায় লিখতে পারি। এই যে এখানে স্ল্যাশ চিহ্ন দিয়ে সাল দেওয়া হচ্ছে, তার আগে আপনারা অবশ্যই আরজি লেখার সময় ফাঁকা রাখবেন। আমার কোনো ড্রাফটিং এ যদি মামলা নাম্বার থাকেও, যেহেতু রিয়াল কেস কপি পেস্ট করেছি দ্রুত, অনেক সময় মামলা নাম্বার থেকে গেছে। আরজি লিখলে অবশ্যই মামলা নাম্বারের জায়গায় ফাঁকা দিয়ে স্ল্যাশ দিয়ে সাল দিয়ে দিবেন। তাহলে মামলা নাম্বার এবং
আমরা প্রকার কি কি প্রকার দেখলাম সেটা। এখন এসআর অ্যাক্ট অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের যতগুলো মামলা আছে সবগুলোই অপ্র মামলা। অধিকাংশ মামলা শেষে আমরা কি লিখবো? অপ্র। এখন যদি আপনি বুঝতে না পারেন কি প্রকৃতির মামলা, আপনি কি লিখবেন? অপ্র মামলায় লিখবেন। তবে আমার জানা মতে এবং দেখা মতে বার কাউন্সিলের পরীক্ষায় অপ্র মামলার ড্রাফটিংই লিখতে আসে। অন্য ড্রাফটিং এখন পর্যন্ত আমি লিখতে দেখিনি। পারিবারিক মামলা ড্রাফটিং লিখতে আসবে না কেন? সিলেবাসের অন্তর্ভুক্ত না যেহেতু। সিপিসি এবং এসআর অ্যাক্ট এই দুইটা, তারপরে তামাদি আইন, এগুলো সবগুলোই সিভিল নেচারের। তাই এই অপ্র এটাই আসতে পারে। তো আশা করি মামলার নাম্বার লিখতে আপনাদের আর ভুল হবে না। এরপরে পক্ষদের নাম ও বিস্তারিত ঠিকানা। তো এখানে বাস্তব মামলায় আপনাকে হচ্ছে নাম, এবার ডট ডট দিয়ে বাদী দিয়ে দিলেন, মাঝখানে দিলেন বনাম, এবং ডট ডট দিয়ে বিবাদী দিয়ে দিলেন। একাধিক যদি বাদী বা বিবাদী থাকে তাহলে 1 2 3 সিরিয়াল দিয়ে দিতে হয়। পিতার নাম থাকে, আর মহিলা হলে স্বামীর নাম থাকে, এবং ঠিকানা থাকে। মানে ঠিকানা বলতে গ্রাম বা বাড়ি নাম্বার, যদি শহরে হয় বাড়ি নাম্বার, হোল্ডিং নাম্বার, এগুলো দিতে হয়। এগুলো বাস্তবে। এখন বাস্তবে যদি আপনি না দিতে চান, জাস্ট লিখে ডট ডট দিয়ে দিলেন, লিখে ডট ডট দিয়ে দিলেন। বা মামলায় যদি আমি নাম ব্যবহার করি, ড্রাফটিং এ প্রশ্নে যদি নাম ব্যবহার করা হয় যে বাদী এখানে রহিমের সম্পত্তি করিম নিয়ে নিচ্ছে, রহিম মামলা করতে আসছে, তাহলে রহিম লিখে ডট ডট দিয়ে বাদী, আর করিম লিখে ডট ডট দিয়ে বিবাদী, এইভাবে লিখতে হবে। তাহলে বাদীকে বিবাদীকে, এখানে বর্ণনায় যদি বাদী বিবাদী উল্লেখ থাকে, তাহলে আপনাকে অবশ্যই বাদী বিবাদীকে এটা চিহ্নিত হবে, বুঝতে হবে। তাহলে আপনি বাদী বিবাদী যদি ওলট পালট করেন, মামলা 0 দিয়ে দেব। আপনার ড্রাফটিং আমি 0 দিয়ে দিব। বাদী বিবাদী যদি মানে ওলট পালট করে দেন। আমি কে বাদী বললাম, আপনি খ কে বাদী করে দিলেন, বা রহিম করিমের মতো নাম ব্যবহার করলাম, বা অন্য কোনো নাম ব্যবহার করলাম, আপনি ভুল লিখলেন। আবার এখানে প্রথমে এই 3 নম্বর পয়েন্টে এসে হেডিং এর নিচেই, মামলার নিচে বাদী বিবাদীর নাম আপনি সঠিক লিখলেন, কিন্তু নিচে বর্ণনা করতে গিয়ে আবার উলট পালট করে ফেললেন। মানে বাদীকে বিবাদী, বিবাদীকে বাদী করে ফেলেছেন বর্ণনা করতে গিয়ে। সেখানেও যদি এরকম ওলটপালট হয়, সেক্ষেত্রে 0 দিব না। কারণ এই তিনটা যে জায়গা, আদালতের নাম, মোকদ্দমা নাম্বার এবং পক্ষদের নাম, আর এই মানে তাইদাদ পর্যন্ত 4 নম্বর পয়েন্ট পর্যন্ত তো যদি ঠিক রাখেন, আর পরের গুলো যদি ভুল হয়, তাও আমি নম্বর হয়তো বা 40% দিব। 10-এর মধ্যে 4 দিব, আর 8-এর মধ্যে হলে হয়তো বা 3 দিব, এরকম। আশা করি বাদী বিবাদীর নাম নিয়ে প্রবলেম নাই। এখন এই স্টাইলেও বাদী বিবাদীর নাম লিখতে পারেন, অথবা আমার যে স্টাইলে আছে যে ডানে বামে, এখানে বাদী, মাঝখানে বনাম, এবং ডানে বিবাদী এখানে। তাহলে বাদী এই পাশে, বিবাদী এই পাশে, এই স্টাইলে লিখলেও হবে। আর আপনি যদি এইভাবে লিখতে চান, নো প্রবলেম, এইভাবেও লিখলে চলবে। 4 নম্বরে হচ্ছে বিষয় এবং আইনের ধারা, আদেশ ও বিধি। 5 নম্বরে হচ্ছে মামলার তাইদাত অর্থাৎ বিষয়বস্তুর মূল্যমান আপনাকে উল্লেখ করতে হবে। মামলার বর্ণনার মধ্যে পক্ষগণের পরিচিতি দিতে হবে, ঘটনাক্রম দিতে হবে, মামলার কারণ উদ্ভব কবে হলো, কজ অফ অ্যাকশন। তামাদির ব্যাখ্যায় মামলাটা তামাদির মধ্যে করা হচ্ছে। আদালতের এখতিয়ার, কোর্ট ফি সংক্রান্ত ব্যাখ্যা, মানে এটা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিলেন না ফিক্সড 300 টাকা কোর্ট ফি দিলেন, বা অ্যাড ভ্যালোরামের অর্ধেক দিলেন, সেটা বলতে হবে। এবং শেষে প্রার্থনা, কি কারণে মামলা করছেন সেটা চেয়ে নিতে হবে আদালতের কাছে। 7 নম্বরে যদি এটা স্থাবর সম্পত্তি হয়, তাহলে সম্পত্তির তফসিল হবে। যদি থাকে তফসিল, তাহলে স্থাবর সম্পত্তি হলে তফসিল থাকবে। যদি স্থাবর সম্পত্তি না হয়, তাহলে তফসিল থাকবে না। কারণ কেউ যদি স্থাবর সম্পত্তি ছাড়া অন্য বিষয়ে মামলা হয়, তাহলে সেটা তো তফসিল থাকবে না। স্থাবর সম্পত্তিরই তফসিল হয়। জেলা, থানা বা উপজেলা, মৌজা, এগুলো হয়। জেল নাম্বার, এগুলো হয়। তারপর খতিয়ান নাম্বার হয়, দাগ নম্বর হয়, সম্পত্তির পরিমাণ হয়। হ্যাঁ ভাই, সবকিছু ঠিক আছে। জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, ক্লাস বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, আজকে ক্লাসে কোনো উপকার হচ্ছে না, শুধু আলোচনাই না হচ্ছে? স্যার, না, আমার স্যার উপকার হচ্ছে, কারণ আমি প্র্যাকটিস করতে পারতেছি না। তো যারা প্র্যাকটিস করতে হ্যাঁ, পারতেছে তাদের তো সমস্যা নাই। হ্যাঁ, যারা কোর্টে যান, সিভিল প্র্যাকটিস করেন, তাদের প্রবলেম হওয়ার কথা না। কিন্তু যারা যান না, তাদের মেবি প্রবলেম হয়। তো এখানে এই জিনিস থেকে আমি কিছুটা
মানে স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি। আসলে প্র্যাকটিস এমনি তো আর বলা হয় না, সারা বছর সারা জীবন প্র্যাকটিস করতে হবে, তাহলে ভালো লয়ার। এই প্র্যাকটিসটা থামবে না, পড়াশোনা স্টাডি চলতেই থাকবে। তাহলে আমরা দেখছিলাম যে তফসিল কি জিনিস সেটা বললাম, জেলার নাম থাকে, থানা বা উপজেলার নাম থাকে, মৌজা থাকে, জেল নাম্বার থাকে, তারপরে কোন খতিয়ানের সম্পত্তি সেটা সিএস না আরএস, তারপরে দাগ নাম্বার থাকে, সম্পত্তির ধরন থাকে, সম্পত্তির পরিমাণ থাকে, এবং পরিমাণের মধ্যে যদি কাত থাকে, কাত বলতে এটার ভেতরে কোনো আবার খণ্ডিত অংশ থাকে, সেটা উল্লেখ থাকে। তো এইটা সবকিছু উল্লেখ থাকতে হবে তফসিলের মধ্যে। তারপরে সম্পত্তির চৌহদ্দি মানে চারিদিকে কি আছে যদি থাকে, যদি থাকে কেন বলছি, যদি স্থাবর সম্পত্তি থাকে তাহলে চৌহদ্দি লাগে, তাছাড়া লাগে না। এখন সবচেয়ে ভাইটাল পয়েন্ট শেষে আছে, সত্য পাঠ। আপনি আরজি লিখলেন, শেষে দিতে হবে সত্য পাঠ। সত্য পাঠের পরিবর্তে যদি হলফনামা বা এফিডেভিট দেন, তাহলে আবার আপনার আরজিটা ভুল হয়ে যাবে। তাহলে শেষে আপনাকে দিতে হবে সত্য পাঠ, আরজির শেষে সত্য পাঠ। এর পরের পয়েন্ট আমরা দেখব যে স্যার বিভিন্ন চৌধুরীরা দেওয়ানি। পরীক্ষাতে বলেন। যে সব প্রশ্নগুলো আসে ওইগুলোতে তো চৌধুরী থাকে না, সেক্ষেত্রে কি চৌধুরী স্কিপ করে লিখলে সমস্যা নাই তো নাকি? পরীক্ষার খাতায় স্থাবর সম্পত্তি বিষয় যদি থাকে, চৌহদ্দি কেন থাকবে না বলেন? একটা সম্পত্তি থাকলে সেটা চৌহদ্দিও তো থাকবে। স্থাবর সম্পত্তি মানে চৌহদ্দি থাকবেই। চারিদিকে কি আছে সেটা তো থাকবেই। আর যদি স্কিপ উল্লেখ করবেন থাকে কেন তাহলে আপনি? তো, না যদি উল্লেখ আপনি থাকে আপনি তাহলে তো আপনি দিতেই হবে। এখানে চৌহদ্দি লিখে একটা বানিয়ে লিখে দিলেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কি কি আছে। ঠিক আছে, চৌহদ্দি সাধারণত প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে না, আপনি ইচ্ছা মতো চৌহদ্দি দিতে পারবেন, তবে চৌহদ্দি লেখা উচিত। ঠিক আছে, সময় যদি পাওয়া থাকে যায় বলছি। না, তো এই জন্য চ- বলতেছি স্যার। না, এখানে বর্ণনা সংক্ষিপ্ত করে দিলেন, এইগুলো যে পয়েন্টগুলো আমি দিচ্ছি এগুলো ভাইটাল পয়েন্ট। তার মানে আপনাকে 9টা এলিমেন্ট দিতেই হবে, তাহলে আপনার ড্রাফটিংটা পরিপূর্ণ হলো। এই যে মামলার বর্ণনার মধ্যে অনেক কিছু আছে, এগুলোও ভাইটাল পয়েন্ট, এগুলো সংক্ষিপ্ত করে দিতে হবে। বর্ণনা তো এখানেই, অন্যগুলো লিখতে কি হুম। সময় লাগবে? এখন নম্বর কত সেটার উপর ডিপেন্ড করছে যে কোনটা স্কিপ করবো কি করব না, তবে এই প্রত্যেকটা পয়েন্ট উল্লেখ করা দরকার। মনে করেন চৌহদ্দি কত, জাস্ট চৌহদ্দির কথাটা লিখে দিলেন যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এটা এটা লিখার সময় থাকছে না। বা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ লিখে জাস্ট আপনি কি দিয়ে দিলেন, একটা হাইফেন দিয়ে দিলেন, মানে ফাঁকা রেখে দিলেন, পূর্ব লিখে হাইফেন দিয়ে দিলেন, পশ্চিম লিখে হাইফেন দিয়ে দিলেন। বুঝতে পেরেছেন? মানে চৌহদ্দির একটা আপনি কি দিলেন, ফরম্যাট দিয়ে রাখলেন, কিন্তু জি। চৌহদ্দিটা কি, উত্তরে কি পূর্ব কি আছে এটার উল্লেখ করলেন না। তাও তো বুঝবে যে হ্যাঁ চৌহদ্দি দিতে হয়, এটা আপনি জানেন, যেহেতু এটা রিয়েল কেস না তাই চৌহদ্দি উল্লেখ করেননি। এটা তখন প্রশ্নকর্তা বুঝবে, মানে পরীক্ষক তখন বুঝবে বিষয়টা। তাহলে সত্য পাঠটা কি আমরা একটু পরে দেখছি। বিভিন্ন দেওয়ানি দরখাস্ত, আমরা আদালতের নাম কি সেটা আরজিতে যেভাবে বুঝলাম, ঠিক একইভাবে আপনাকে এখানেও বুঝতে হবে, এবং একইভাবে এখানেও আপনাকে লিখতে হবে। মামলার নম্বর এবং মামলার প্রকৃতি একই বিষয়, এখানেও ওখানেও যেটা এখানেও সেটা। পিটিশনের মধ্যে বা দরখাস্তে আপনি মামলার নাম নম্বরের কাছে নম্বর উল্লেখ করতে পারেন। কে বলতে পারবেন কেন আমি এটা বলছি? আরজিতে জি আপনি স্যার, এটা তো আরজিতে আপনি মামলার নম্বর ফাঁকা রাখবেন ডেফিনেটলি, কিন্তু আপনি দরখাস্তে ফাঁকাও রাখতে পারেন, আবার নম্বর একটা ইচ্ছা মতো দিতেও পারেন। কেন দেওয়া যাবে বলেন তো স্বপন ভাই? জি স্যার, এটা দেওয়া যাবে এই কারণে, মামলা তো নাম্বার পড়ার পরে এই ওটার উপর দরখাস্ত দেওয়া হয়, মানে মামলা হ্যাঁ, দায়ের করার পর, রুজু করার পর কারণ আরজির মাধ্যমে একটা মামলা তখন সৃষ্টি হয় মামলার একটা এবং নম্বর থাকে। ওই মামলার নম্বর থাকে, ওই মামলার আন্ডারেই কি করা হয়, পিটিশন দরখাস্ত দেওয়া হয়, মশাই। দরখাস্ত জি। দেওয়া হয়। অর্থাৎ দরখাস্ত নতুন কোনো মামলার সৃষ্টি করে না। তাই এখানে নতুন মামলা নম্বর পড়ার জন্য আমার ফাঁকা রাখার দরকার নাই। আমি পিটিশন যে চলমান মামলা আছে সেই মামলাতেই দাখিল করতে হয়, তাই মামলার নম্বর উল্লেখ করা যেতে পারে, আর উল্লেখ না করলেও প্রবলেম নাই। হ্যাঁ, ধন্যবাদ সোহাগ ভাই। আচ্ছা, পক্ষদের নাম উপরে যে স্টাইলে লিখলে এক স্টাইলে, বিষয়, আইনের ধারা, এগুলো
দিলেন, তারপরে দরখাস্তের বর্ণনা, মামলার সংক্ষিপ্ত পরিচিতি পরিচিতি দিলেন কি মামলা, আর যেটা আছে সেটা বিস্তারিত, আর দরখাস্তে সংক্ষিপ্ত ভাবে দিতে হবে। ঘটনাক্রম দিলেন, কি কারণে আপনি চাচ্ছেন, দরখাস্তের কারণ ব্যাখ্যা করলেন, এবং হেতুবাদ যদি থাকে। হেতুবাদ বলতে কি কারণে দরখাস্তটা আপনি করছেন, কেন আপনাকে এই দরখাস্ত দিতে হচ্ছে। তারপরে প্রার্থনা। তাহলে দরখাস্তে আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে প্রার্থনা। সম্পত্তির তফসিল যদি থাকে, সম্পত্তির চৌহদ্দি যদি থাকে, একই বিষয়। স্থাবর সম্পত্তিতে চৌহদ্দি দিতে হয়, থাকে। তফসিলও দিতে হয়, থাকে। এখানে দিতে হবে হলফনামা। তাহলে পার্থক্য, বেসিক পার্থক্য দুইটা। আরজিতে সত্যপাঠ, সত্যপাঠের ইংরেজি হচ্ছে ভ্যারিয়েশন, আর ভ্যালিডেশন। ভ্যালিডেশন দিতে হবে আপনাকে আরজিতে বা প্লেনতে, আর হলফনামা বা এফিডেভিট বা শপথনামা এটা দিতে হবে দরখাস্তে। এরপরে আমরা রিয়াল কেসে চলে যাই। স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য আরজি মুস্তাফিদার একটা আমি নমুনা দিচ্ছি। এখানে দেখেন, আমি বিজ্ঞ শব্দটা আগে ব্যবহার করছি, বিজ্ঞ ব্যবহার না করলেও সমস্যা নাই। বিজ্ঞ, দুর্গাপুর সহকারী জজ আদালত, রাজশাহী। ওখানে আমি আদালতের নাম একভাবে লিখেছিলাম, বাস্তবে আমি এইভাবে লিখি। মানে থানার নামটা আমি প্রথমে লিখি দুর্গাপুর, এটা কিন্তু একটা রাজশাহীর থানার নাম। তো এই, এটা সদর না, সদরের বাইরে। তো দুর্গাপুরের পরে থানা শব্দটা আমি আর লিখি না বাস্তবে, কারণ দুর্গাপুর মানে যেটা থানা এটা পরিচিত। কিন্তু আপনি পরীক্ষার খাতায় থানা শব্দটা লিখতে হবে, লিখলে ভালো। কেন? কারণ দুর্গাপুর রাজশাহীর থানা, এটা ওই যিনি খাতা দেখবেন তার নাও জানা থাকতে পারে। কিন্তু আমি যে কোর্টে মামলা দাখিল করছি ওই কোর্ট তো নিজে জানেন যে আমি এই কোর্টে সহকারী জজ, এটা এই আদালত, এই থানারই আদালত, এই জেলারই আদালত। যদি না লেখেন খুব কি ভুল হবে? খুব ভুল হওয়ার মানে বিষয় না, এটা এভাবেও লেখা যাবে। জেলা রাজশাহী দিয়ে শুরু করেছিলাম আমি আদালতের নামের কাছে, এখানে আবার রাজশাহী কমা দিয়ে শেষে লিখেছি। আমি বাস্তবে এইভাবে লিখি, এটা আমার রিয়াল কেস একটা। আর এখানে এটা 22 সালের মামলা ছিল, আমি 24 সাল করে দিয়েছি। তো এখানে মামলা নং বা মোকদ্দমা নং, এখানে সূত্র শব্দটা লিখলেও হবে, না লিখলেও হবে। এখানে আমি ফাঁকা দিয়ে দিবেন আপনারা শেষে। এখানে 2024 অপ্র, যেহেতু 9 ধারায় আমি মামলা করছি, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারায় মামলা, তাই এখানে অপ্র মামলা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের যত মামলা সবগুলো অপ্র মামলা। তো এটা হচ্ছে মামলা, বাদীর নাম, বিবাদীর নাম, বিস্তারিত ঠিকানা দেওয়া আছে, এভাবেই দিতে হবে। বিস্তারিত ঠিকানায় কি কি থাকে আপনারা জেনে গেলেন। বাস্তবে মামলা করতে গেলে এখানে ডাকঘরও আপনাকে উল্লেখ করতে হবে, কারণ ডাকঘর উল্লেখ না করলে কিন্তু সমন যাবে না। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 9 ধারার বিধান মতে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য প্রার্থনা, এটা হচ্ছে বিষয়। এবং মোকদ্দমার তাইদাদ 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা বলে কিন্তু আমি সহকারী জজ আদালতে করেছি। এটা যদি আমি দিতাম 16 লক্ষ টাকা, 15 লক্ষ টাকার বেশি, তাহলে এখানে সিনিয়র সহকারী জজ হতো। এখানে যদি আমি দিতাম 26 লক্ষ টাকা বা 30 লক্ষ টাকা বা 1 কোটি টাকা, তখন এখানে যুগ্ম জেলা জজ আদালত রাজশাহী হতো। তাহলে আদালতের নাম এবং তাইদাদের সাথে ম্যাচিং রাখতে হবে আপনাদেরকে। যদি সম্পত্তির তফসিল উল্লেখ করি, থানার নাম উল্লেখ করি, তাহলে এখানে এই থানার নামটা ওই তফসিলের থানার নামের সাথে ম্যাচিং করতে হবে। আমি দিলাম হচ্ছে, মনে করেন যে জেলা রাজশাহীর দুর্গাপুর থানার মৌজা একটা, এবং উল্লেখ করে দিলাম। অবশ্যই এখানে আপনাকে উল্লেখ করে দেওয়া হবে পরে। আপনি এখানে থানার নাম অন্য উল্লেখ করলেন, রাশি উল্লেখ না করলে আপনার নিজের জেলা উল্লেখ করলেন, তাহলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। তখন ড্রাফটিং আমি 0 দিয়ে দিব। তারপরে এখানে আপনি বর্ণনা করছেন যে বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে বর্ণনা করার পরে এখানে পরিচয় দিচ্ছেন। তারপরে অত্র বাদী নিম্ন তফসিল বর্ণিত 4 শতাংশ জমি 4 বছরের অধিক সময় ধরে প্রকৃত সত্ত্ববান বা মালিকের নিকট হতে বন্ধক গ্রহণ করে বাধাহীন ও শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। বাদীর বন্ধকের মেয়াদ এখনো বলবৎ আছে এবং প্রকৃত মালিক মোহাম্মদ নজরুল ইসলাম বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তার মানে এই বাদী এই নজরুল ইসলামের থেকে সম্পত্তিটা বন্ধক নিয়ে এখন পর্যন্ত ভোগ দখল করছে, আর নজরুল ইসলাম বিদেশে আছে।
কারণ বিবাদী এসে বলছে আমি নজরুলের কাছ থেকে কি করেছি, ক্রয় করেছি। এইভাবে অপপ্রচার প্রচার চালিয়ে এইটা কি করেছে, গত 1 জুলাই 2024-এ এখান থেকে বাদীকে জোরপূর্বক কি করেছে, বেদখল করে দিয়েছে। যে এটা তো আমি নজরুলের থেকে কিনেছি, কিন্তু নজরুল তো বিদেশে আছে, সে কি করে বিক্রয় করবে? বিদেশ থেকে তো আর বিক্রয় করা যায় না, সাব রেজিস্ট্রি অফিসে নজরুলকে আসতে হবে। তাহলে আসলে বিদেশে অবস্থান করছে, তাই নজরুলের আসার কোনো সম্ভাবনা নাই। এবং একটা যে রেজিস্ট্রি বিক্রয় কবলা, সেটা আসলে একটা বানোয়াট, ভিত্তিহীন একটা গভীর ষড়যন্ত্র। এবং এই মামলায় বিবাদী পক্ষ যদি তাদের লিখিত জবাবে এই দলিলের কথা বলেও আদালত আমলে নিবে না। কেন আমলে নিবে না? কারণ এটা 9 ধারা মামলা। এখানে সত্য প্রযোজ্য না। দখলে ছিল বাদী, দখলেই থাকবে। আপনার যদি দখল উচ্ছেদ করতে হয়, আপনি আদালতে মামলা করে তাকে দখল উচ্ছেদ করেন, আপনি বাহুবলে জোরপূর্বক দখল করতে পারবেন না। এটা হচ্ছে 9 ধারার জিস্ট। এভাবে বর্ণনা দিলেন। এবং এখানে কজ অফ অ্যাকশন সৃষ্টি হয়েছে, এই যেদিন বেদখল করেছে, এই যে 1 জুলাই 2024, এখানে মামলা দায়েরের কারণ উদ্ভব হয়েছে, অর্থাৎ কজ অফ অ্যাকশন হয়েছে। এবং যেহেতু বেদখল আইনসম্মত নয়, মানে জোর করে যেহেতু বেদখল করেছে, এবং বলছে এত তারিখে, এখানে এই তারিখটা পূর্বে থেকে গেছে আগের নোটের, এখানে হবে 1 জুলাই 2024। তাহলে এই তারিখে বাদীকে জোরপূর্বক বেদখল করা হয়েছে এবং ঘটনার সময়কাল এখনো 6 মাস অতিক্রান্ত হয়নি। সেহেতু গত 1 জুলাই 2024, এখানে আমি আজকে 16 তারিখ, 16 তারিখে মনে করেন মামলা লিখছি। তো এখানে 6 মাসের মধ্যেই লেখা হচ্ছে। শেষে আমি কিন্তু 16 জুলাই 2024 এই তারিখ দিচ্ছি আর্জির। তাহলে আমি প্রায় 2 সপ্তাহের মধ্যে মামলাটা ফাইলিং করছি, ঘটনার তামাদির মধ্যেই হচ্ছে। তাহলে এত তারিখে অত্র মোকদ্দমাটি দায়ের করার কারণ উদ্ভব হয়ে অদ্যতাক বিদ্যমান আছে, মানে কারণ বিদ্যমান আছে, তামাদি হয়নি, সেটা বোঝাচ্ছি। অর্থাৎ মোকদ্দমাটি নির্ধারিত তামাদির মেয়াদের মধ্যেই দায়ের করা হয়েছে, তামাদিতে বারিত হয়নি। 3 ধারার কোনো বিষয়বস্তু এখানে নাই, সেটা বোঝানো হচ্ছে। যেহেতু নালিশি সম্পত্তির অবস্থান বিজ্ঞ আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে আছে, তার মানে বিজ্ঞ আদালত হচ্ছে দুর্গাপুর সহকারী জজ এবং দুর্গাপুর থানার একটা মৌজার মধ্যে সম্পত্তি। এবং মূল্যমান বা তাইদা 10 লক্ষ টাকা, তার মানে সহকারী জজই হবে, সেটা বুঝিয়ে দিলাম। মানে দুই ধরনেরই এখতিয়ার আছে, সেটা বুঝলাম। সেহেতু অত্র আদালতের মোকদ্দমাটি বিচার করার স্থানীয় ও আর্থিক উভয় এখতিয়ারই আছে, এটা ব্যাখ্যা দিয়ে দিলাম। তার পয়েন্টে কি বলছি, এখানে 8-এর পরে 9 হবে, ভুল করে 1 চলে আসছে। এগুলো সিরিয়াল ঠিক করে নিতে হবে, আমি পরবর্তী পিডিএফ যখন দিব বিস্তারিত, তখন এগুলো ঠিক করে দেব। যেহেতু নালিশি সম্পত্তির মূল্যমানের আনুপাতিক কোর্ট অ্যাড ভলোরাম অর্ধেক কোর্ট ফি দাখিল পূর্বক অত্র মোকদ্দমাটি রুজু করা হয়েছে 9 ধারায়, অ্যাড ভলোরামের অর্ধেক দিতে হয়, সেটাই দিয়েছি, দিয়ে দাখিল করছি, এটা বলে দিলাম। বাস্তব হলে কোর্ট ফি দিতে হবে। আর পরীক্ষার খাতায় তো আর কোর্ট ফির কোনো ম্যাটার না, জাস্ট লিখলেই হবে। এমত অবস্থায় বিচার শেষে বাদীর অনুকূলে ডিক্রি প্রদান করে নালিশি সম্পত্তিতে বাদীর দখল পুনরুদ্ধার করা একান্ত আবশ্যক, অন্যথায় বাদীর অধিকার খর্বিত হবে এবং বাদীর অপূরণীয় ক্ষতি সাধিত হবে। এবার অতএব বাদীর পক্ষের বিনীত প্রার্থনা এই যে, কি প্রার্থনা করবে? কতে মূল প্রার্থনা থাকবে, যেটা চাচ্ছেন সেটা। উপরোক্ত বিষয়াদি বিবেচনা পূর্বক ন্যায় বিচারের স্বার্থে অবশ্যই কথাটা লিখতে হবে। বাদীর অনুকূলে ডিক্রি প্রদান করে নালিশি সম্পত্তিতে বাদীর দখল পুনরুদ্ধার পূর্বক তা বাদীকে অর্পণ করতে। তাহলে প্রবলেম কি ছিল? বেদখল হয়ে গেছি, বেদখলটা ফিরিয়ে দেন ইওর অনার, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তামাদির মেয়াদ গণনাও বুঝিয়ে দিচ্ছি। তারপরে যাবতীয় খরচা সহ, মানে কস্টের বিষয়ে খতে বলতে হবে কস্ট, খরচা সহ বাদীর অনুকূলে এবং বিবাদীর প্রতিকূলে ডিক্রি দিতে। এবং এবং লাস্টের যে নম্বর পয়েন্ট, খ এবং গ, সকল ক্ষেত্রেই কিন্তু যতগুলো আরজি আছে, খ এবং গ একই, কপি পেস্ট। কিন্তু কটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে, কারণ যেমন যে মামলা সেই রকম আপনাকে চাইতে হবে, যেমন প্রবলেম তেমন সমাধান কতে চাইতে হবে। খ গ সব মামলার ক্ষেত্রে একই। খতে চাবো কস্ট এবং গতে চাইবো আইন ও ইকুইটি মতে বাদী আরো যে সকল প্রতিকার পেতে হকদার, সে মর্মে ডিক্রি দিতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। তার মানে আরো যদি কোনো কিছু দেয়, সেটা ভিন্ন জিনিস, আনুষঙ্গিক প্রতিকার। এবার নালিশি সম্পত্তির তফসিল, তাহলে জেলা,
থানা, মৌজা, জেল, আরএস খতিয়ান নাম্বার, দাগ নম্বর, জমির প্রকৃতি, ধানী সম্পত্তি, জমির পরিমাণ 4 শতাংশ, সবই দেওয়া আছে একটা তফসিলে যা যা থাকে। এখানে তফসিল লেখার সময় আপনারা জেলা রাজশাহী, থানা দুর্গাপুর, এতটুকু আপনারা জেলা মানে রাজশাহী, দুর্গাপুর এখন যদি উল্লেখ করা না থাকে কোন মৌজার বা, তাহলে আপনি ওপরে যদি ঢাকা জেলার কোনো থানার নাম উল্লেখ করেন, চট্টগ্রাম জেলার কোনো থানার নাম উল্লেখ করেন, বা কুষ্টিয়া জেলার কোনো থানার নাম উল্লেখ করেন, তাহলে কিন্তু আপনাকে এখানে জেলা কুষ্টিয়া, থানা ওই জেলার নামে থানার নাম উল্লেখ করতে হবে। এবং উপরে আপনি কোর্টের নাম যেটা উল্লেখ করেছেন সেটার সাথে আবার ম্যাচিং হতে হবে। উপরে কোর্টের নাম দিলেন আপনি এক জেলার, এখানে আবার তফসিল দিচ্ছেন আরেক জেলার, তাহলে এই জেলার সম্পত্তি ওই জেলায় কিভাবে মামলা হবে? এই মিসম্যাচ হওয়ার কারণে নম্বর 0 হয়ে যাবে। আর এখানে মৌজা লিখার পরে জাস্ট মৌজা লিখলেন, জেল নং লিখলেন, আরএস খতিয়ান নং লিখলেন, আরএস দাগ নং লিখলেন, জমির প্রকৃতি লিখলেন, একটা দিয়ে দিলেন ধানি, জমির পরিমাণ আপনি এখানে ফাঁকা রাখলেন। এখন আমি এই মুহূর্তে যে লাল কালি দিয়ে হাইলাইট করব, লাল কালির হাইলাইট অংশটুকু আপনি উল্লেখ না করলেও চলবে। আপনি মানে মানে একটা লম্বা করে হাইফেন দিয়ে দিলেন বা ডট ডট দিয়ে দিলেন, মানে এগুলো আপনার জানা নাই, এগুলো আপনার লেখা জরুরি না, লাল কালির গুলো লেখা জরুরি না। যদি না মামলায় উল্লেখ থাকে, মামলায় বলতে পরীক্ষার প্রশ্নে যদি আপনার মৌজা উল্লেখ থাকে মৌজা দিলেন সেটাই, যদি বিস্তারিত থাকে তো দিলেন, আর যদি না থাকে আপনি এই মৌজার জায়গায় টান দিয়ে দিলেন, মানে মৌজা আপনার লেখার দরকার নাই, জাস্ট জেলার নাম এবং থানার নাম লিখেন দিয়ে জাস্ট আপনি একটা ফাঁকা জায়গা রেখে দিলেন। আর জেল, তার মানে আপনি তফসিলে কি কি থাকে সেটা দিলেন, কিন্তু অ্যাকচুয়ালি মৌজা কত জেল কত আপনার লেখার দরকার নাই, খতিয়ান নং লিখে জাস্ট টান দিয়ে দিয়ে দিলেন, দাগ নম্বর লিখে টান দিয়ে রেখে দিলেন, জমির পরিমাণ লিখে টান দিয়ে লিখে দিলেন, জমির প্রকৃতি টান দিয়ে লিখে দিলেও হবে, ধানি দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা, জমির প্রকৃতি ধানি এটাও আপনি না লিখার মানে না লিখলেও চলবে। বুঝতে আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। স্বপন ভাই, বুঝলেন তফসিল লেখার বিষয়টা? জি জি স্যার, বুঝতে পারছি। শুধু মানে বিষয়গুলো দিলেই হবে, আর দাগ টাগ বিষয়গুলো এগুলো না দিব, দিলে হবে। এই বিষয়ের আন্ডারে প্রকৃত যে তথ্য সেটা আমার জানা নাও থাকতে পারে। আর যদি প্রশ্নে ঠিক আছে। উল্লেখ থাকে তাহলে দিতে হবে। প্রশ্নে যদি উল্লেখ থাকে, যেমন চট্টগ্রাম আর, আহ, প্রশ্নে তো একটা হয়তোবা থানা, যে মানে জমির মৌজার নাম প্রকৃতি উল্লেখ এবং থাকলে, হ্যাঁ, এবং প্রকৃত জমির উল্লেখ থাকলে পরিমাণটা দিবেন, থাকতে পারে যদি থাকে কোনো দিলেন, কোনো। না থাকলে দিলেন না, থাকলে দিবেন, হুম না থাকলে দিবেন না। তাহলে আপনার তফসিলের কোনো অংশ উল্লেখ থাকলে সেটা উল্লেখ করবেন, না থাকলে আপনি ফাঁকা দিয়ে দিবেন। আপনার হুম নিজে উল্লেখ করার দরকার নাই, উল্লেখ করতে গিয়ে ভুল করার দরকার। দেখা যাচ্ছে এমন একটা মৌজার নাম দিলেন ওই জেলাতে ওই মৌজা নাই, তাহলে আবার সেটা যদি পরীক্ষকের জানা থাকে উনি হাসবেন, নম্বর কমেও দিতে পারেন। এরপরে চৌহদ্দি, তাহলে উত্তরে, পূর্বে, দক্ষিণে, পশ্চিমে এটা লিখে এই বাকি অংশটুকু আপনি কি করে দিলেন, দিলেন না, ফাঁকা রেখে দিলেন, লাল কালি দিয়ে দিলাম, মানে এগুলো দেওয়া দরকার নাই, দিতে চাইলে দিলেন। আর যদি পরীক্ষার প্রশ্নে উল্লেখ থাকে যে এই সম্পত্তির দক্ষিণে বিবাদীর বসত ভিটা, এটা উল্লেখ করা আছে প্রশ্নের মধ্যেই, যেহেতু এই সম্পত্তির দক্ষিণে তার বাড়ি, সেহেতু সে এটা জোর করে দখল করে নিয়েছে, মানে বর্ণনার মধ্যে যদি চৌহদ্দির একটু অংশ প্রবেশ করিয়ে দেওয়া হয়, তাহলে আপনি ওই দক্ষিণে জানতে তো পারছেন বিবাদীর বাড়ি, বা উত্তরে বাদীর বাড়ি, তাহলে আপনি সেটা উল্লেখ করে দিলেন। প্রশ্নে যদি তথ্য দেওয়া থাকে সে তথ্যটা সঠিকভাবে ব্যবহার করবেন, এটা মূল কথা। আর তথ্য না থাকলে ফাঁকা করে রাখবেন। এরপরে যেটা বললাম সবচেয়ে ভাইটাল পয়েন্ট, সত্য পাঠ। আরজিতে সবকিছুই সঠিকভাবে লিখলেন, সত্য পাঠের কাছে যদি হলফনামা দিয়ে দেন তাহলে আমি নম্বর 0 দিয়ে দিব, সবকিছু লিখার পরেও। আর যদি সত্যপাঠ নাই লিখেন নম্বর পাবেন কম। মনে করেন আপনার কনফিউশন, আরজি লিখছেন, সত্যপাঠ দিব না হলফনামা দিব, কনফিউশন কাজ করছে, আপনি কিছুই দিলেন না, নম্বর কম পাবেন কিন্তু নম্বর পাবেন। কিন্তু যদি ভুলটা দেন বা ওলট পালট করেন তাহলে কিন্তু 0 দিয়ে দেব। তার মানে আপনি ভুল লিখলে 0, কম লিখলে কম নম্বর। উপরোক্ত বক্তব্যসমূহ আমার জ্ঞান, অবগতি ও বিশ্বাস মতে সত্য ও সঠিক জেনে নিযুক্ত বিজ্ঞ আইনজীবীর সম্মুখে অত্র সত্যপাঠে নিজ নাম স্বাক্ষর করলাম, এই যে তারিখ দিয়ে দিলাম। ঠিক আছে। এখানে আপনি আরেকটা লাইন যুক্ত করে দিবেন,
নিচে ব্র্যাকেট দিয়ে দিবেন, ব্র্যাকেটে লিখবেন বাদীর স্বাক্ষর, বাদীর স্বাক্ষর, নিচে সত্যপাঠের নিচে বাদীর স্বাক্ষর দিতে হয়। এই লাইনটা আমার মিস হয়ে গেছে, কারণ এটা রিয়েল কেস, তো এখানে বাদীর স্বাক্ষর কথাটা লিখি না, প্রিন্ট করার পরে বাদীকে বলে এখানে স্বাক্ষর করেন, কারণ স্বাক্ষর তো কলম দিয়ে করতে হয়, টাইপ করা হয় না। তাই এখানে বাদীর স্বাক্ষর কথাটা মিস হয়েছে। এর পরের নোটে আমি বাদীর স্বাক্ষর ব্র্যাকেটে উল্লেখ করে দিব। তাহলে আপনারা কি করবেন, বাদীর স্বাক্ষর বলে ব্র্যাকেট দিয়ে দিবেন এবং উপরে ডট ডট দিয়ে দিবেন, মানে এখানে স্বাক্ষর করবে। এরপরে আমরা একটা দরখাস্ত মুস্তাফিজা দেখব, পিটিশন দেখব। এখানে আদালতের নাম দিলাম, এখানে দেখেন মোকদ্দমার নাম্বার আমি দিয়ে দিয়েছি, এখানে আবার সত্য মোকদ্দমার নাম্বার দিয়েছি। এটা সত্য মামলা, এটা অপ্র মামলা, শেষে অপ্র দেওয়া যেতে পারে, হ্যাঁ। অপ্রটা এখানে মিসিং হয়ে গেছে, অপ্র দেওয়া যেতে পারে, কারণ এটা সত্য মামলা বলতে টাইটেল মামলা, হ্যাঁ। তো টাইটেল মামলাটা অপ্র মামলার মধ্যে পড়ে। এখানে কি চাওয়া হচ্ছে, বাদী বিবাদী বনাম দিয়ে দিলাম। দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 39, বিধি 1 ও 2 এবং ধারা 151 আছে কি? কে বলতে পারবেন? দেওয়ানি কার্যবিধির 151-তে কি আছে? শিবলি ভাই বলেন। আদালতের অন্তর্নিহিত ক্ষমতা, ইনহেরেন্ট পাওয়ার হ্যাঁ, যেটাকে বলা হয়। ইনহেরেন্ট পাওয়ার আছে, বলে রাখা ভালো। ইনহেরেন্ট পাওয়ার, দেওয়ানি যতগুলো আদালত আছে ছোট বড় সবাই এই 151 ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারে, অন্তর্নিহিত ক্ষমতা বা সহজাত ক্ষমতা। কিন্তু ক্রিমিনাল মামলায় শুধুমাত্র হাইকোর্ট এই অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে 151 মতে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা। এবার আমরা দরখাস্তকারী বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে, এবার আমি মামলার সংক্ষিপ্ত পরিচয় দিব। পত্র দরখাস্তকারী বাদী বিবাদীর বিরুদ্ধে নিম্ন তফসিলভুক্ত সম্পত্তি নিয়ে সূত্রে বর্ণিত ঘোষণামূলক মোকদ্দমাটি বিজ্ঞ আদালতে দায়ের করেছেন, মানে এর আগে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর কত, এই যে 295/21। নালিশি তফসিলভুক্ত সম্পত্তি বাদী ওয়ারিশ সূত্রে মালিকানা ও দখল প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ আমবাগান ও আধা পাকা বাড়ি নির্মাণ করে ভোগ দখল করে আসছে। উল্লেখিত আমবাগান বাদীর সাংসারিক ব্যয় নির্বাহের অন্যতম মাধ্যম, মানে এই আমবাগানের আমের টাকাতেই তার চলে, এটা বোঝালাম, নাহলে তার সংসারই চলবে না। বছরে একবার আম বিক্রয় করে সেটা ব্যাংকে রাখে, সেটা থেকেই তার চলে, এবং আমবাগানের আশেপাশে হয়তো বা সামান্য জমি আছে, এটা বোঝাচ্ছি। মোকদ্দমাটি বর্তমানে বিজ্ঞ আদালতে জবাব দাখিলের জন্য দিনধার্য আছে। বিবাদী সমনপ্রাপ্ত হয়ে ইতোমধ্যে মোকদ্দমাটি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে হাজির হলেও জবাব দাখিল না করে একাধিকবার বিভিন্ন অজুহাতে সময় প্রার্থনা করে বিচার বিলম্বিত করেছে। তার মানে সে উপস্থিত হয়েছে কিন্তু জবাব দিচ্ছে না, বিলম্বিত করেছে। এর মাঝে গত 22/7/2022, হয়তোবা আপনারা একটা রিসেন্ট ডেট দিবেন যদি ডেট উল্লেখ না থাকে মামলায়, আর মামলায় যদি ডেট উল্লেখ করা থাকে তাহলে সেই ডেটই দিবেন। তারিখে বিবাদী স্থানীয় কিছু দাঙ্গাবাজ লোকজন নিয়ে বা সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে বা লাঠিয়াল বাহিনী নিয়ে, যেটাই বলেন না কেন, যাদের কাজ অন্যদেরকে বেদখল করা, এরকম কোনো মানুষের কথা বললেন, নিয়ে বাদীর সম্পত্তিতে অনধিকার প্রবেশের চেষ্টা করে এবং বাদীকে তফসিল বর্ণিত সম্পত্তি নালিশি সম্পত্তি হতে বেদখলের হুমকি দেয়। বেদখলের হুমকি দেয়, এখনো বেদখল করেনি, বেদখল করলে তো আর আপনার কি হবে না, পিটিশন হবে না, সেটা ভিন্ন জিনিস। মানে বেদখল হওয়ার উপক্রম হয়েছে, আশঙ্কা করছে। বর্তমানে বাদী আশঙ্কা করছে যে বিবাদী পক্ষ যে কোনো সময় পুনরায় পেশী শক্তির জোরে তফসিল বর্ণিত নালিশি সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে বাদীর আমবাগান ও বাড়ির ক্ষতি সাধন সহ সম্পত্তি প্রকৃতি পরিবর্তন করে ফেলতে পারে, যা বাদীর অপূরণীয় ক্ষতির কারণ হবে। মনে করেন এটা একটা, এই যে সত্য ঘোষণার মামলা, ঘোষণামূলক মামলা করেছে, কেন মামলা করেছে? কারণ ওই যে হুমকি দিচ্ছে সম্পত্তি নিয়ে নিবে, সম্পত্তি নিয়ে নেওয়ার আগে দখল নিজেরই আছে, বাদীরই আছে, কারণ বাদীর আছে বলে ঘোষণামূলক মামলা করছে। এখানে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে 8 ধারায় যাচ্ছে না, শুধু 42 ধারায় মামলা হয়েছে মূল মামলাটি।
তো এখানে মূল মামলা করার পরে সঙ্গে সঙ্গে একটা টেম্পোরারি ইনজাংশন চাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত, অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য দরখাস্ত। এখানে লিখেও দিয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা। মানে মামলা চলাকালীন যেন আমার সম্পত্তিতে না আসতে পারে, এটাই আদালতের কাছে চাচ্ছি। এটা হচ্ছে বিষয়। এমত অবস্থায় সূত্র বর্ণিত মোকদ্দমাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হওয়া একান্ত আবশ্যক, অন্যথায় দরখাস্তকারী বাদী পক্ষের অধিকার খর্বিত এবং অপূরণীয় ক্ষতি সাধিত হবে। এখানে এই দরখাস্ত দেওয়ার পরে আদালত একতরফা, মানে না অন্য পক্ষকে না শুনেই, যেহেতু টেম্পোরারি ইনজাংশন, ইস্যু করে দিতে পারে। আর যদি কনভিন্স করতে পারা হয় যায় আদালতকে, আর আদালত যদি মনে করে যে না, ইনজাংশন দিব না, অপর পক্ষকে একটা শোকজ নোটিশ দিই, 5 দিন বা 10 দিন বা 14 দিনের একটা শোকজ নোটিশ দেওয়া হলো, নোটিশে উপস্থিত হয়ে উভয় পক্ষ শুনানি হলো, হওয়ার পরে কি করা হবে, দিবে কি দিবে না সেটা নির্ধারণ করা হবে। যদি হুমকি দিয়েছে বা দেওয়ার সম্ভাবনা আছে প্রমাণ করতে পারে দরখাস্তকারী বাদী, সেক্ষেত্রে এই পিটিশন গ্র্যান্ট হবে। তার মানে অস্থায়ী বা টেম্পোরারি নিষেধাজ্ঞাটা মঞ্জুর হবে এবং তাকে বলে দেওয়া হবে আপনি এটা করবেন না। এরপরেও যদি হুমকি দেয় বা সেই জমিতে যাওয়ার চেষ্টা করে, তাহলে এই আদালতে আরেকটা দরখাস্ত দিলে তাকে কি করা হবে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করলে তার জেল হতে পারে, তাকে ধরে নিয়ে এসে সিভিল প্রাইজনে রেখে দিতে পারে। অন্যান্য আইনানুগ বিষয় এবং বক্তব্য শুনানিকালে উপস্থাপন করা হবে। এই লাইনটা আমি শেষে অবশ্যই পিটিশনে দিয়ে দিই, যেন কিছু পয়েন্ট ছুটে গেলে বা বাদ পড়ে গেলে আদালতে, মানে হিয়ারিং এর সময় ওরালি সেটাকে আমি সাবমিট করতে পারবো। অতএব উপরোক্ত বিষয়াদি বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে দরখাস্তকারী বাদী পক্ষের আনীত দরখাস্তটি মঞ্জুর করে মোকদ্দমাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দানে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। না, আদেশে হয়েছে এখানে, আদেশ বানানটা ঠিক করে নেবেন। এখানে সম্পত্তির তফসিল দিয়ে দিচ্ছি, সম্পত্তির চৌহদি দিয়ে দিচ্ছি। আর যেটা বলেছিলাম যে এখানে আপনাকে হলফনামা দিতে হবে, হলফনামায় কি থাকে আমরা এর আগে দেখেছি, আবার দেখিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ মহসিন আলী, পিতা মৃত আইনউদ্দিন, মাতা মোসাম্মদ মর্জিনা বেগম, সাং ঝালুকা, মাতা দিলেও হবে না দিলেও হবে, ডাকঘর আমগাছি, হাট, থানা দুর্গাপুর, জেলা রাজশাহী, বয়স 50 বছর, পেশা কৃষক, ধর্ম ইসলাম, জাতীয়তা বাংলাদেশী, মানে A to Z দিয়ে দিতে হবে ওই ব্যক্তি সম্পর্কে। তারপরে বলছে শপথপূর্বক এই মর্মে ঘোষণা করছি যে আমি অত্র মামলার বাদী ও দরখাস্তকারী, মানে আগে ছিল বাদী এবং তিনি এই দরখাস্ত করছেন, তাই দরখাস্তকারী বাদী বা বাদী ও দরখাস্তকারী যেটাই বলি না কেন, অত্র হলফনামা সম্পাদন করতে আমার আইনগত কোনো বাধা নাই। তার মানে সে মামলা যেহেতু করেছে, তার মানে 18 বছরের বেশি বয়স, এখানে উল্লেখ করেছে 50 বছর বয়স, এবং সে মাইনরও না, আবার সে মানসিকভাবে অসুস্থও না, যে লিগেলি ডিজেবল হলে যেটা হয়, বা লুকাস স্ট্যান্ডি না থাকলে যেটা হয়, মানে এই মামলার সাথে তার কানেকশন আছে কিনা। হ্যাঁ, কানেকশন আছে, মামলার বাদী, তাই সে হলফ করতে পারে, আইনগত বাধা নাই। দরখাস্তে বর্ণিত বিষয়ে আমি বিস্তারিত জানি, জানি বলেই দরখাস্ত করছি আমি, ব্যাপারটা এরকম। আমার বিশ্বাস ও অবগতি মতে দরখাস্তের যাবতীয় বর্ণনা সত্য ও সঠিক জেনে আদালতের হলফনামা পরিচালনাকারী কর্মকর্তার সামনে উপস্থিত হয়ে অত্র হলফনামায় নিজ নাম স্বাক্ষর করলাম। এটা বলার পরে হলফকারীর স্বাক্ষরে যে এভাবে ডট ডট দিয়ে দিতে হবে পরীক্ষার খাতায়, তারিখ দিয়ে দিবেন, যেই দিন পরীক্ষার ডেট সেই দিনের তারিখ দিয়ে দিবেন, পরীক্ষার তারিখটাই তারিখ দিয়ে দিবেন। হলফকারী আমার পরিচিত, তিনি আমার সামনে অত্র হলফনামায় তার নিজ নাম স্বাক্ষর করলে আমি তা শনাক্ত করলাম। এটা অ্যাডভোকেটের স্বাক্ষর, অর্থাৎ যে অ্যাডভোকেট এই হলফনামা, মানে এই দরখাস্তটা সাবমিট করছেন বা দাখিল করছেন বা পেশ করছেন, জজ কোর্ট রাজশাহী, তারপরে তারিখ দিয়ে দিলাম, তারিখ, এই তারিখ আর এই তারিখ সেম তারিখ হবে। অ্যাডভোকেটের সিল এভাবে দিয়ে দিবেন। আপনি তো পকেটে করে কোনো সিল নিয়ে যাবেন না সিল মারার জন্য, তাই ব্র্যাকেটে অ্যাডভোকেটের সিল কথাটা লেখার অর্থ এখানে সিল ব্যবহৃত হবে। এখন এই যে এখানে হলফকারী সাক্ষ্যক এবং অ্যাডভোকেটের যে বিষয়টা, এইটা ডান পারেও চলে আবার বাম পারেও চলে, অনেক জেলায় হয়তো বা বাম পারে চলে। তাহলে এই যে অংশটুকু, এটা যদি আমি বাম পারে দিই, কোন অংশটুকু, এই যে হলফকারী স্বাক্ষর,
এই অংশটুকুর কথা বলছি, হলফকারীর স্বাক্ষরের অংশ এবং অ্যাডভোকেটের যে কলাম। এই যে পিঙ্ক অংশটুকু ডানে আমি রেখেছি, এটা পুরোটাই বামে দিয়ে দেওয়া যায়। আর বামে যে এই যে নীল কালার দিয়ে এখন যেটা হাইলাইট করব, অত্র তারিখ, এই যে তারিখ যেটা এখানে যে তারিখটা হয়, 3টা তারিখে কিন্তু একই তারিখ দিতে হবে। সময় 10টা, সময় 12টার আগে দিবেন, 10টা বা 11টা দিবেন। পরীক্ষা তো আপনি যদি বিকেলে দেন, বিকেলের সময় দিবেন না, আপনি সকালে দিবেন। কারণ হলফনামা কখনো দুপুরের পরে করা হয় না, 12টার আগে গ্রহণ করা হয়। তাই হয় বাস্তবে যেহেতু 12টার পরে গ্রহণ করা হয় না, আপনি 10টা বা 11টায় দিবেন। আর 10টার আগে দিবেন না। 10টার আগে দিলে তো, 10টার আগে তো কোর্টের কার্যক্রমই শুরু হয় না, অফিসই খোলে না। তাই 10টার আগে না, 10টা, 10:30 বা 11টা এরকম দিবেন, বা 11:30টাও দেওয়া যায়। তাহলে এত ঘটিকায়, ঘটিকার মানে সময়, হলফকারী আমার সামনে অত্র হলফনামায় তার নিজ নাম স্বাক্ষর করলেন। তাহলে এই নোটটা করতে অ্যাডভোকেটও দেখলো, আবার যে হলফনামা পরিচালনাকারী কর্তার স্বাক্ষরও ছিল। এই মানে কর্মকর্তাকে সেরেস্তা, সে আদালতের কর্মচারীর কি সাক্ষ্য এবং আদালতের সিল থাকবে এখানে। তো এই ছিল হলফনামা কি জিনিস সেইটা। আশা করি আজকে ক্লাস থেকে বেসিক ধারণা দিতে পেরেছে ড্রাফটিং এর উপরে, সিভিল ড্রাফটিং, বোথ প্লেন্ট অ্যান্ড পিটিশন, আরজি এবং দরখাস্ত মুস্তাফিদা। আজকের ক্লাসের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আর প্রশ্ন না থাকলে ক্লাসটি শেষ করে দিব, দিয়ে স্যার, ভিডিওটা এই হয়তোবা যে কালকে পাবেন। ধারা এবং বিধি, এগুলো যদি ভুল হয়ে যায় কিংবা মনে না করতে পারি, তখন কিভাবে কি করব? বাস্তবে মামলায় অনেক সময়, যেমন এই দরখাস্তে আপনাকে অবশ্যই কি উল্লেখ করতে হবে, আইন উল্লেখ করতে হবে, আদেশ বিধি এগুলো উল্লেখ করতে হবে, দরখাস্তে বাস্তব করতে হয়। কিন্তু তবে জিতে, এই যে এখানে লিখেছি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় বাস্তবে আইন উল্লেখ করার দরকার হয় না। এটা লাল কালি দিয়ে দিলাম। এই যে এতটুকু উল্লেখ করার দরকার হবে না, বাস্তবে বাস্তবে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য পাঠালেই হবে। তাহলে আদালত বুঝছেন কয় ধারায়। আরজিতে বাস্তবে কখনো ধারা উল্লেখ করার দরকার হয় না, কিন্তু পরীক্ষার খাতায় আপনাকে ধারা উল্লেখ করতে হবে।